সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 213 পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো নিয়ে। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রম অনুসারে ব্যাসার্ধ ও উচ্চতা অনুসারে দ্বিগুণ করা হয়েছে। তো ফলে আয়তাকার আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যুক্তি সহ মতামত দাও। আচ্ছা, আমরা সমাধানটা দেখি। তো এখানে আমরা ধরি প্রথমে সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে R1 সমান R একক। তারপর হচ্ছে সিলিন্ডারের দ্বিতীয় ব্যাসার্ধ হচ্ছে R2 সমান 2R, তৃতীয় ব্যাসার্ধ হচ্ছে R3 সমান 4R ধরি। এরপর হচ্ছে উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা যে H1 সমান H এবং H2 সমান 2H এবং তৃতীয় সিলিন্ডারের ক্ষেত্রে H3 সমান 4H একক ধরবো। এরপর আমরা আয়তন বের করব। তাহলে প্রথম সিলিন্ডার আয়তন হবে, যেহেতু আয়তনের সমান আমরা জানি B equal to phi r square H, তো এখানে B1 এর ক্ষেত্রে হবে R1 স্কয়ার H1। তো এখানে আমরা যদি এটা বসে তাহলে এটা হবে phi R1 স্কয়ার H1। তাহলে আমাদের কোণ একক হবে এটা, আয়তন হবে এটা। তো দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে তাহলে এখানে R2 হবে, H2 হবে। তাহলে R2 হচ্ছে 2R এবং 2H, H2 হচ্ছে 2H। তাহলে আমরা মানগুলো বসাই, তারপর এখানে বর্গ করলে 8 হয়। তাহলে 8 phi r স্কয়ার H। তারপর হচ্ছে তৃতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন হবে, তাহলে এখানে R3 এর মান বসাবো, তারপর H3 এর মান বসাবো। মান বসানোর পর আমরা এটা পাবো 64 phi r স্কয়ার H। এটা হবে এত ঘন একক। এরপরে আমরা এখন V1 অনুপাত V2 অনুপাত V3 এগুলো যদি বসাই, তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে 1:8:64। তো এখানে এভাবে পাবো। তো এখানে সুতরাং দ্বিতীয় সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডারের 8 গুণ এবং তৃতীয় সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডারের 64 গুণ। অর্থাৎ সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে দ্বিগুণ করা হলে প্রতি ক্ষেত্রে সিলিন্ডারের আয়তন 8 গুণ করে বৃদ্ধি পাবে। এ হবে আমাদের উত্তর। 2 নম্বরে বলা হচ্ছে নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং দ্বিতীয় হবে উচ্চতা হচ্ছে অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। তো সিলিন্ডারের দুইটি আয়তনের অনুপাত নির্ণয় করো। সিলিন্ডার দুইটির আয়তনের অনুপাত, তো এখানে দেখা যাচ্ছে প্রথম সিলিন্ডারের ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। এই যে প্রথম সিলিন্ডার ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে R1 হবে, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা 15 সেন্টিমিটার পাবো। এরপর হবে, কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এবং উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে H1 পাবো আমরা 20 সেন্টিমিটার। তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন হবে V1 equal to phi R1 স্কয়ার। তাহলে এটা হবে, তাহলে আমরা এখানে গুণ করলে মানগুলো বসায় গুণ করলে হবে এটা 4500 phi ঘন সেন্টিমিটার। এরপর তৃতীয় ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে সিলিন্ডারের ব্যাস হচ্ছে যে 60 সেন্টিমিটার। এই যে দ্বিতীয় ক্ষেত্রে সিলিন্ডার ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, 2 দিয়ে ভাগ করে 30 হবে। এরপর উচ্চতা হবে H2, উচ্চতা হচ্ছে এটা, তাই 10 সেন্টিমিটার। তো এখানে আয়তন হবে V2 সমান হচ্ছে পাই R2 স্কয়ার H2। তাহলে আমরা মান বসালে এটা পাবো। তাহলে এটাকে অনুপাত করলে V1 অনুপাত V2, তাহলে এটা হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এখানে এখানে শূন্য শূন্য কাটবো, এই যে শূন্য শূন্য কাটবো, তাহলে এখানে 45 দিয়ে ভাগ করলে 45 দুগুণে 90, তাহলে এখানে হবে 2, তাহলে 1:2। এটাই হবে আমাদের উত্তর। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিং এর জন্য আয়তাকার ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। সেজন্য নিচে দুই ধরনের বাক্সের পরিকল্পনা করে। প্রথম হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 20 সেমি, প্রস্থ এত এবং উচ্চতা হচ্ছে এত সেমি। তো এখানে আমরা খ নম্বরটা দেখি। এখানে বলা হচ্ছে কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে, যুক্তি সহ ব্যাখ্যা করো। আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলে আয়তনের ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে, এমন পরামর্শ তুমি কি দিতে পারো? আচ্ছা, আমরা প্রথমে একটা দেখি। প্রথমে ক নঙে বর্ণিত আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে আমাদের 20, 8 এবং 3 সেমি, 3 ঘন সেমি। তাহলে এটার আয়তন হবে এটা, গুণ করে আমরা এটা পাবো। তারপর হচ্ছে খ নম্বরে বর্ণিত বাক্সটির আয়তন হচ্ছে এটা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা এটা পাবো। অতএব তাহলে দুইটা আয়তন পাইছি, তাহলে একটা হচ্ছে 480, এটা 480। তো এত দুই ধরনের বাক্সের আয়তন সমান, তাহলে যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কম হবে
সেটি প্যাকিং এর জন্য ব্যবহার করা হবে এবং বাবদ খরচ কম হবে, প্যাকিং বাবদ খরচ কম হবে, এতে কোম্পানি লাভবান হবে। তাহলে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করি, এর সূত্র হচ্ছে 2 ইন্টু এল বি বিএইচ এইচ এল। তো অথবা আমরা এভাবেও লিখতে পারি 2 ইন্টু, এভাবে লিখতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এটা এভাবে করা যাবে। তো এখানে তাহলে আমরা মানগুলো বসাই। তাহলে এল হবে 20, তাহলে বি হবে 8। তাহলে এখানে এভাবে এ বি সি অথবা এল বি এইচ এভাবে ধরে আমরা মানগুলো বসানোর পর এখানে গুণ করব, সবগুলো গুণ করব। গুণ করার পর আমরা এটা একটা মান পাবো 488 বর্গ সেমি। তাহলে দ্বিতীয় বাক্সটির ক্ষেত্রেও সেম, আমরা সূত্রটা বসাই, মানগুলো বসানোর পর 400, আমরা দুটি ক্ষেত্রফল পেলাম, একটা হচ্ছে 488 আর একটা হচ্ছে 416। তো যেহেতু খ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল ক বাক্সটির সমগ্র তল অপেক্ষা ছোট, তাই ক এর বর্ণিত দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ব্যবহার করে বাক্সটি তৈরি করা কোম্পানির জন্য লাভজনক হবে, কেননা এতে প্যাকিং এর জন্য প্রয়োজনীয় কাগজ কম দরকার হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি দ্বিতীয় অংশটা হচ্ছে, এই যে এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এখানে আয়তন ঠিক রেখে মাত্রাগুলো যদি পরিবর্তন করলেও কোম্পানি লাভবান হবে, এর পরামর্শ দেওয়া যাবে। কেননা আয়তন ঠিক রেখে মাত্রাগুলো পরিবর্তনের পূর্বে ক এবং খ এর বাক্সের চেয়ে কম সমগ্র তলের তল বিশিষ্ট ঘনবস্তু তৈরি করা সম্ভব আছে। তাহলে এখানে আয়তন যদি 480 ঘন সেমি আহ অপরিবর্তিত রেখে উক্ত আয়তনের একটি ঘনক তৈরি করলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আমরা এখানে এটা হচ্ছে 480, এই যে এটার আমরা যদি ঘনক তৈরি করি তাহলে কত হয় সমগ্র তলের আয়তন সেটা বের করে দেখতে হবে। তো এখানে আমরা যদি ঘনকটির ধার যদি ধরি এবং আয়তন আয়তন হবে তাহলে একই, তাহলে এটা হবে 480। তাহলে এর মান যদি আমরা বের করি, তাহলে এটাকে এই ঘনকটাকে যদি এটার উপর বর্গ করি, তাহলে এটা হবে 7.8297 সেন্টিমিটার প্রায়। তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। তাহলে এটা হবে ক্ষেত্রফলের সূত্র। তো আমরা যদি এটাকে বর্গ করি, বর্গ করার পর মান বের করবে 367.83 বর্গ সেমি, যা পূর্বের ক ও খ বাক্স হতে অধিকতর দ্রুততর চাপ। অতএব আয়তন ঠিক রেখে মাত্রাগুলো পরিবর্তন করলে বাক্সটি ঘনকাকৃতি তৈরি করলে কোম্পানি আরো বেশি লাভবান হবে। তাই ঘনকাকৃতির বাক্স তৈরি করার জন্য পরামর্শ দেওয়া গাণিতিকভাবে যুক্তিসঙ্গত।